আচ্ছা, ওপো রেনো 14 সিরিজ 5G লঞ্চ হয়ে গেল এবং রেনো সিরিজ মানে আমি জানি আপনারা খুবই পছন্দ করেন, ভিডিও দেখেন, লাইক টাইকও করে দেন, সাবস্ক্রাইবও করে দেন, করেন না? তাহলে করে দিন। এনিওয়ে, ওপোর রেনো সিরিজ প্রচুর বিক্রি হয়। রেনো 14 সিরিজ এবার সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারলো কিনা, এটাই তো আসল কথা। কোনো কনফিউশন যাতে না থাকে, এই শুরুতেই বলে রাখি, এটা কিন্তু ওপো রেনো 14 প্রো। আর এই যে সুন্দর সবুজ সবুজ কালারটা দেখছেন, এটা হচ্ছে ওপো রেনো 14। দুটোই 5G ফোন। ভালো কিছু কি আছে ফোন দুটোতে, দেখা যাক। আমরা ভিডিও শুরু করি। দেখুন, এই ফোনগুলো বক্স আমরা যদি খুলে দেখি, বক্সে মোটামুটি ভালো ভালো জিনিসই আছে। 90 ওয়াট 80 ওয়াটের চার্জার, অবভিয়াসলি সুন্দর ফোন। তার সাথে রয়েছে চার্জিং কেবল, একটা সিম ইজেক্টর পিন, কিছু কুইক গাইড, আর ব্যাক কভার। সেটা কি আছে? হ্যাঁ, ব্যাক কভারও আছে। তো উপর রেনো সিরিজ মানে একটু প্রিমিয়াম ব্যাপার তো থাকবে। প্রথমে আমরা ডিজাইনার লুকসের ব্যাপারে একটু কথা বলে নিই। ফোনগুলো হাতে নিয়ে যে জিনিসটা আমি সবার আগে নোটিস করলাম, যেটা দেখে ভালো লাগলো, আসলে এটা আমাদের দরকার, এটা চাহিদা, যে ফোনের ফ্রেমটা কিন্তু মেটালের। ওপো বলছে এরোস্পেস গ্রেড অ্যালুমিনিয়াম মেটাল। এবার এটা মেটাল বুঝবেন কি করে? খুব সহজ ব্যাপার। যদি কোনো ফোনে মেটাল ফ্রেম থাকে, তাহলে ফ্রেমের ওপর অ্যান্টেনা ব্যান্ড, অ্যান্টেনা কাট আউটগুলো দেখা যাবে। এই সরু সরু দাগগুলো দেখছেন, এই দাগগুলো দেখা যাবে। তার জন্য ফোন দাঁতে ঠুকতে হবে না, আংটি দিয়ে ঠুকতে হবে না, এমনকি ঘষাঘষি করে দেখারও দরকার নেই। এবার ওপো বলছে এই ফোনে নাকি তারা তারপরও স্পঞ্জ বায়োনিক কুশনিং দিয়েছে, পড়ে গেলে যাতে শক অ্যাবজর্ব করে নিতে পারে। আমার এত সুন্দর সুন্দর ফোন না মাটিতে ফেলে ওই সব ড্রপ টেস্ট করার মতো ফালতু ব্যাপারগুলো করতে ইচ্ছা করে না। কোম্পানি যখন কিছু স্পেসিফিকেশন দেয়, সেগুলো শুনে একটু আশ্বস্ত লাগে। যেমন এখানে ভেলভেট গ্লাস ইউজ করা হয়েছে, সাথে IP66, 68, ইভেন 69ও। এই ভেলভেট গ্লাস ব্যাপারটা না, ওয়ান পিস স্কাল্পচার করা, এরকম সব টেকনিক্যাল টার্ম, কিন্তু আমার যেটা আরো ইন্টারেস্টিং মনে হয় তার থেকেও, সেটা হচ্ছে সামনে গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন আছে। আর ক্যামেরা বাম্পের চারদিকটা দেখুন কেমন একটা লুমিনাস লুপ দেওয়া হয়েছে, একটু ডিফারেন্ট করার জন্য। একটা বোল্ড ডিজাইন। এটা ছাড়াও একটা পার্ল হোয়াইট কালার এটা পাওয়া যাচ্ছে। এবার পার্ল হোয়াইট কালারটা সব থেকে দেখতে সুন্দর, সব থেকে বেশি চাহিদা, তাই আমার হাত অব্দি এসে পৌঁছায়নি। কিন্তু নোটিস করার মতো ব্যাপার এটাই যে ফোনের থিকনেস কিন্তু অসম্ভব পাতলা, এবং এটাকে থিক না বলে আসলে থিন বলার কথা। 7.48 মিলিমিটার মাত্র পাতলা। এত নাটক করার, এত অবাক হওয়ার কারণটা এটাই যে এই ফোনে রয়েছে 6200 mAh ব্যাটারি, তারপরও এত পাতলা রাখতে পেরেছে ফোন, অবশ্যই ভালো লাগে। এবং ফোনের ওজনও কিন্তু বেশ হালকা, 201 গ্রাম ওয়েট। আর এই ফোনটা এতটা হালকা হওয়ার পিছনে আরো একটা কারণ আছে, এর ডিসপ্লে সাইজ 6.83 ইঞ্চি। আমার মনে হয় এখনকার দিনে এই সাইজটা বেশ পারফেক্ট সাইজ, এবং এই ডিসপ্লেটার কোয়ালিটি কিন্তু বেশ ভালো। একটা পাঞ্চ হোল আছে, সিমেট্রিক বেজেল আছে, মানে দেখে প্রিমিয়াম ফিলিংটা তো আসছে। বেশ পাতলা বেজেল, 93.4% স্ক্রিন টু বডি রেশিও, রেজলিউশন 1.5K, 120 হার্টজের অ্যামোলেড প্যানেল এটা। এবং হ্যাঁ, মনে শান্তি পাবেন জেনে যে এটা ফ্ল্যাট ডিসপ্লে। HDR10+ এর সাপোর্টও আছে। সব মিলিয়ে ডিসপ্লেটাকে কিন্তু ভালো মার্কস দিতে হবে। এবার যে কথা হচ্ছিল, 6200 mAh ব্যাটারি, এই ব্যাটারিতে কিন্তু আমরা প্রায় 1.5 দিনের মতো ব্যাকআপ পেয়েছি। মানে খুব ভালোভাবে অপটিমাইজ করা হয়েছে ব্যাটারিটা। এছাড়া সাথে সুপারহুক চার্জার আছে 80 ওয়াটের, সেটা দিয়ে তো খুব তাড়াতাড়ি চার্জ হয়ে যাচ্ছে। এবার ফাস্ট চার্জিং থাকলে তো ভয় লাগবেই যে ব্যাটারি তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে। ওপো সেখানে বলছে যে এই ফোনের ব্যাটারি নাকি 5 বছর ডিউরেবল থাকবে। কিন্তু ওপোর ফোন মানে তো ক্যামেরার ছড়াছড়ি এবং দুর্ধর্ষ কিছু ক্যামেরা। এখানে তিনটেই কিন্তু 50 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হচ্ছে। 50 মেগাপিক্সেল মেন সেন্সার, 50 মেগাপিক্সেলের টেলিফটো জুম লেন্স, সাথে একটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আছে। 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তবে ওপো রেনো 14 প্রো, এখানে কিন্তু আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটাও 50 মেগাপিক্সেলের। ফ্রন্ট ক্যামেরা স্যামসাং এর JN5 সেন্সার, যেখানে অটো ফোকাস এবং 2x জুম এটা করা যাবে। মেন ক্যামেরা সোনি IMX882, অবভিয়াসলি সেখানে OIS আছে। এছাড়া 3.5x একটা টেলিফটো জুম লেন্স রয়েছে, সেটাতেও OIS আছে। স্যামসাং এর JN5 সেন্সার। এবার 8 মেগাপিক্সেলের যে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা, সেটা 116 ডিগ্রি ফিল্ড অফ ভিউ আছে, সাথে অটো ফোকাসও আছে, অর্থাৎ ম্যাক্রো শটও তোলা যাবে। এবার ইন্টারেস্টিং ব্যাপার এটাই যে 1.3x টেলিফটো জুম লেন্স যেটা আছে, সেটা দিয়ে কিন্তু 120x অব্দি জুম করে ফটো তোলা যাবে, এবং সেটা AI পাওয়ার ডিজিটাল জুম। মানে দেখতে পাচ্ছেন তো, খালি চোখে যে জিনিসটা দেখা যাচ্ছে না, সেটা আমরা জুম করে দেখে নিতে পাচ্ছি। আর শুধু ছবি তোলার জন্য তো নয়, কোনো কিছু পড়তে পাচ্ছি না দূর থেকে, সেটা পড়ার জন্য আমরা এই ক্যামেরা দিয়ে জুম করে ছবি তুলে পড়ে নেবো। মানে মানুষের চোখ দেখতে পাচ্ছে না, সেটা AI ক্যামেরা দেখে নিচ্ছে। 4K 60 FPS এ HDR ভিডিও রেকর্ড করা যায়, ফ্রন্ট আর ব্যাক দুটো ক্যামেরা দিয়েই। এবার ভিডিওর ক্ষেত্রে এখানে যে 4K HLG HDR সাপোর্ট রয়েছে, সেখানে আরো একটা জিনিস আছে, খুব ইন্টারেস্টিং জিনিস। যারা ব্লগিং করবেন তাদের জন্য জিনিসটা খুব ইন্টারেস্টিং। এখানে যখন অডিও রেকর্ড হচ্ছে, তখন ব্যাকগ্রাউন্ড নয়েজ সাপ্রেস করে দিচ্ছে, শুধু আপনার ভয়েসটাকে বুস্ট করছে। ফ্রন্ট ক্যামেরা দিয়ে যখন আমরা ভিডিও তুলছি, তখন
তখন অ্যাম্বিয়েন্ট নয়েজকে রিডিউস করে দিচ্ছে। মানে আমরা যখন কোনো গোলমালের জায়গায়, ভিড়ের জায়গায় রয়েছি, সেখানে এই জিনিসটা কিন্তু খুব কাজে লাগবে। ভিডিও শুধু ভিডিও নয়, অডিওটাও ইম্পর্টেন্ট ভিডিওর মধ্যে, সেটা এখানে বোঝা যাচ্ছে। তার জন্য কিছু না, সাউন্ড ফোকাস মোডটাকে অন করতে হবে। এবার যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু যেটাকে নিয়ে আলোচনা হয় না, আমি সেটার ব্যাপারে বলতে চাই কিছুটা। একটা স্মার্টফোনের ক্যামেরাতে ফ্ল্যাশ কতটা গুরুত্বপূর্ণ। ধরুন টেলিফোটো লেন্স দিয়ে আমরা একটা ছবি তুলছি, দূরের জিনিসের ছবি তুলবো, তো ফ্ল্যাশ তো সেখানে পৌঁছবে না। ফ্ল্যাশটাও টেলিফোটো ফ্ল্যাশ হলে ভালো হতো না? তো লো লাইট ফটোগ্রাফির ক্ষেত্রে এরকম ফ্ল্যাশ থাকলে লো লাইট আলট্রা ক্লিয়ার ক্যামেরা সিস্টেম তৈরি হয়। তো ওপো এখানে ইন্ডাস্ট্রিতে প্রথমবার ডেডিকেটেড ফোকাস ফ্ল্যাশ লাইট দিয়েছে টেলিফোটো লেন্সের জন্য। এবার জিনিসটা কিভাবে করছে, এখানে ট্রিপল ফ্ল্যাশ সিস্টেম আছে। দুটো ফ্ল্যাশ দেওয়া হচ্ছে মেন ক্যামেরা আর আলট্রা ওয়াইডের জন্য ডেডিকেটেড ভাবে, কিন্তু থার্ড যে ফ্ল্যাশটা আছে 10x ব্রাইটার লাইট দিচ্ছে এবং ফ্ল্যাশ জুম হয়ে যাচ্ছে, 2 মিটার অব্দি জুম হয়ে যাচ্ছে। এবার এই ফ্ল্যাশ মোডটা আপগ্রেড হওয়ার ফলে কি হচ্ছে, স্কিন টোন ভালো আসছে রাত্রিবেলা, ব্রাইটার ছবি আসছে, ডিটেল বেশি পাওয়া যাচ্ছে, আর বেশ একটা ড্রামাটিক 3D এফেক্ট আসছে। এছাড়া লো লাইটের ক্ষেত্রে এআই ফ্ল্যাশ রয়েছে, যেটা ফ্ল্যাশ মোড বা ফিল লাইট বলা যায়। কিন্তু আজকালকার দিনে ক্যামেরা তো এআই ছাড়া কমপ্লিট হয় না। এখানে এআই পারফেক্ট শট রয়েছে। সেটা কিভাবে কাজ করে, ধরুন ছবি তোলার সময় কারো চোখ হয়তো কোনোভাবে বন্ধ হয়েছিল। এবার আমরা যদি এআই কে বলে দিই যে এই ছবিটা এরকম অবস্থা কি করা যায়, এআই বেস্ট যেটা আসতে পারে সেটা আমাদের দেখিয়ে দেবে। আমরা সেটা চুজ করে চোখ খোলা ছবি বেছে নিতে পারবো। তারপর এআই রিকম্পোজ রয়েছে, কোনো একটা ছবি তুললাম, আমরা তো আর প্রফেশনাল ফটোগ্রাফার নই, ছবিটা হয়তো একটু বেঁকে টেকে গেছে, কম্পোজিশনটা ভালো আসছে না, এআই ছবিটা একটু রিফ্রেম করে নেবে, একটু অ্যাসপেক্ট রেশিওটা ঠিক করে নেবে, প্রয়োজন হলে ক্রপ করে নেবে এবং প্রয়োজন মতো বিভিন্ন ফিল্টারও ইউজ করে নেবে। আর ওপোর ক্যামেরা মানে তো ফিল্টারের অভাব নেই। এছাড়া এআই আনব্লার রয়েছে, একটু ব্লার হয়ে যাওয়া ছবিকে ঠিক করার জন্য। এআই ইরেজার রয়েছে, আনওয়ান্টেড অবজেক্টকে ইরেজ করার জন্য। এআই রিফ্লেকশন রিমুভার, যে কোনো রিফ্লেকশন থাকলে সেটাকে ছবি থেকে সরিয়ে ছবি পরিষ্কার করে দেবে। এই প্রতিটা এআই এর কাজ একটা ক্যামেরাকে কমপ্লিমেন্ট করা। এছাড়া এখানে এআই স্টুডিও বলে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, যেখানে এআই স্টাইল ট্রান্সফার করে নিতে পারবো আমরা। মানে কোনো একটা ছবি নিলাম, তার মধ্যে একদম সহজে একটা ইমেজ স্টাইল ঢুকিয়ে দেওয়া যাবে। কিন্তু এইসব জিনিসের বাইরেও আরও একটা জিনিস রয়েছে, ফোনে IP68, 69 রেটিং আছে। না, সেটা ফটোগ্রাফির ক্ষেত্রেও কাজে লাগে। কিভাবে? আন্ডার ওয়াটার ফটোগ্রাফির ক্ষেত্রে জলের তলায় আমরা গিয়ে ফটো তুলতে পারবো, এই সুবিধাটা তো আসছে, কনফিডেন্স বেড়ে যাচ্ছে। এমনকি জলের তলায় ভিডিও তোলা যাবে 4K তে। এবার এই সব কাজ করার জন্য মিডিয়াটেক ডায়মেনসিটি 8350 প্রসেসর রয়েছে, ল্যাগ ফ্রি প্রসেসর। আর রেনো 14 প্রোতে রয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 8450 প্রসেসর, ডেডিকেটেড এআই প্রসেসর রয়েছে NPU 780, জিপিইউর পারফরমেন্স, এফিসিয়েন্সি সবকিছু বাড়িয়ে দেওয়া হয়েছে এখানে। এআই হাইপার বুস্ট 2.0 দিয়েছে ওপো এই ফোনে। গেমিং পারফরমেন্সের জন্য ডুয়েল ইঞ্জিন, একদিকে আছে মিডিয়াটেক হাইপার ইঞ্জিন, আরেকদিকে আছে এআই হাইপার বুস্ট 2.0। মানে জিনিসটা কি হচ্ছে, এর মধ্যে এআই অ্যাডাপটিভ টেম্পারেচার কন্ট্রোল করার একটা অ্যালগোরিদম দেওয়া হয়েছে। গেমিং এক্সপিরিয়েন্স ভালো হওয়ার জন্য ফোন ঠান্ডা থাকা তো দরকার, গরম হতে দেবে না, এই কাজটা করছে। ওপোর নিজস্ব ল্যাব টেস্টে দেখা গেছে 35 ডিগ্রি টেম্পারেচার মেনটেন করতে পারছে ফোনটা, যতই গেম খেলুন যাই করুন না কেন। ফ্রি ফায়ার 3 ঘন্টা খেলার পর এটা দেখা গেছে। এছাড়া BGMI 90 FPS এ খেলে দেখা গেছে টেম্পারেচার সব থেকে বেশি গেছে 36.6 ডিগ্রি। আর গেমের জন্য ফ্রেমে যাতে কোনো রকম গন্ডগোল না হয় তার জন্য এখানে এআই ফ্রেম স্টেবিলাইজেশন অ্যালগোরিদম ইউজ করা হয়েছে। মানে এআই অ্যাডাপটিভ ফ্রেম বুস্টার আছে, সেটা জিপিইউর কম্পিউটিং যে প্রসেস আছে সেটাকে কাজে লাগাচ্ছে, কিছু অতিরিক্ত ফ্রেম যোগ করে দিচ্ছে আমরা যখন গেম খেলছি বা কিছু করছি তার মধ্যে। তার ফলে ফ্রেমটা কিন্তু স্টেবল লাগবে। গেমিং এর এপিক কিছু মুভমেন্ট সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে চান, এআই গেম হাইলাইটস ফিচার রয়েছে। বেস্ট গেমিং মোমেন্টগুলো ক্যাপচার করা আরো সহজ হয়ে গেছে গেম ক্যাপচার মোড থাকার ফলে। BGMI, কল অফ ডিউটির মতো এইসব যে ফার্স্ট পার্সন শুটার গেমগুলো আছে, এখানে পায়ের শব্দ যাতে খুব সহজে শোনা যায় সেটাকে সাউন্ড বুস্ট করে দিচ্ছে, ইমার্সিভ গেমিং যেটাকে বলে আর কি। তবে গেমিং এর কথা বলতে গিয়ে ঠান্ডা হওয়ার কথাটা বলা হলো না। গেমিং এর সাথে এই কুলিং ব্যাপারটা ভীষণ সম্পৃক্ত। এর মধ্যে স্পেশাল আলট্রা থিন ভেপার চেম্বার দেওয়া হয়েছে, একদম ন্যানো সাইজের অ্যালুমিনিয়াম অক্সাইড পার্টিকেল দিয়ে দেওয়া হয়েছে ফোন ঠান্ডা রাখার জন্য। এছাড়া গ্রাফাইট তো লাগবেই, হাই গ্রেড গ্রাফাইট ইউজ করা হয়েছে ফোন যাতে ঠান্ডা থাকে। কিন্তু এই সব কিছুর পর ফোনটা চালাচ্ছে যে সফটওয়্যার, অর্থাৎ এখানে দেওয়া হয়েছে Android 15 ColorOS 15 এর উপর। এখন ColorOS 15 অনেক স্মার্ট, অনেক স্মুথ, তার মধ্যে এআই এর প্রচুর ফিচার রয়েছে, যেমন এআই লিঙ্ক বুস্ট 3.0। মনে করুন আপনার ফোনে একসাথে একাধিক অ্যাপ্লিকেশন চলছে, অথবা এমন কোনো জায়গায় আছেন যেখানে সেলুলার সিগন্যালটা উইক, বা বাড়িতে ওয়াইফাই চলছে কিন্তু অনেকে তার সাথে কানেক্টেড আছে, তখন এটা নেটওয়ার্ক পারফরমেন্স নিজে থেকে অ্যানালাইজ করে নেবে, অটোমেটিক্যালি ফাস্টার নেটওয়ার্কে সুইচ করে যাবে, যেটা স্টেবল কানেকশন সেটাতেই যাবে এবং আপনার যে ডেটাটা বেশি গুরুত্বপূর্ণ সেটাকেই এগিয়ে দেবে। ধরুন গেমিং এর ক্ষেত্রে কি ব্যাটল যে ইনফোগুলো থাকে সেটাকে প্রায়োরিটাইজ করবে। আর এইসব পুয়ার কানেকশনের কন্ডিশন যখন থাকছে তখন স্মুথ আর রিলায়েবল নেটওয়ার্ক এক্সপিরিয়েন্স দিচ্ছে এটা। আর এআই এর জন্য ওপোর নিজস্ব স্মুথ অপারেটর রয়েছে, স্মার্ট জেমিনাই তো আছেই, তাছাড়া Trinity ইঞ্জিন আছে, সাথে লুমিনাস রেন্ডারিং ইঞ্জিন রয়েছে স্মুথ এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য। এছাড়া সিকিউরিটির জন্য প্রাইভেট ক্লাউড কম্পিউটিং আছে এখানে। এআই ভয়েস সাবস্ক্রাইব ফিচারটা রয়েছে, যেখানে
রিয়েল টাইম ট্রান্সলেশন, ট্রান্সক্রাইব করে দেবে বা সামারাইজ করে দেবে কোনো ভিডিও, কোনো মিটিং বা কোনো কলের ক্ষেত্রে। এছাড়া এআই ট্রান্সলেট অ্যাপ রয়েছে, মেনু, সায়েন্স বা ডকুমেন্টের জন্য ক্যামেরা ট্রান্সলেশন রয়েছে, ভয়েস আর স্প্লিট স্ক্রিন কনভারসেশন, এটা খুব কাজের জিনিস। এছাড়া লাইভ ট্রান্সক্রিপশন, এটা তো আমরা ইউজ করি মিটিং, লেকচার এগুলোকে ট্রান্সক্রিপ্ট করার জন্য। তবে সবথেকে কাজের যেটা, সেটা হচ্ছে এআই পার্সোনাল কল অ্যাসিস্ট্যান্ট। মানে কি দিন পড়ে গেল, আগে আমরা শুধু কল রেকর্ডার খুঁজতাম, এখন ফোন তো কল রেকর্ড করবেই। এআই সেই রিয়েল টাইম রেকর্ডিংটা শুনে নিজেই সামারাইজ করে দেবে অথবা ফুল ট্রান্সক্রিপ্ট করে দেবে। আমাদের কখন কি মিটিং আছে, কি কাজ আছে, সেগুলোও সেভ করে দেবে। এআই কল ট্রান্সলেটার, টেক্সট টু স্পিচ, অর্থাৎ দুজন দুই ভাষায় কথা বলছি ফোনে, আমাদের কথাবার্তা নিজেদের মতো ভাষায় ট্রান্সলেট হয়ে যাচ্ছে অটোমেটিক লাইভ। এছাড়া এআই মাইন্ড স্পেস জিনিসটাও বেশ কাজের জিনিস। সেভ করে রাখা বিভিন্ন কন্টেন্ট, যেমন আর্টিকেল, ফটো, শিডিউল, চ্যাট, এগুলোকে অর্গানাইজ করতে হেল্প করে। আমাদের মনে রাখতে হবে না এটা কোন অ্যাপে কি কাজ হচ্ছে, জাস্ট একটা সেন্ট্রাল হাব রয়েছে, সেখান থেকেই সব পেয়ে যাবো। এমনকি ক্যালেন্ডার ইভেন্ট ডিটেক্ট করে অন স্ক্রিন আমাদের সাজেশনও দেবে এটা। আর একটা জিনিস যেটা না বললেই নয়, সেটা হচ্ছে ও প্লাস কানেক্ট। iOS আমাদের কাছে একটা যুদ্ধের জায়গা, ওপো কিন্তু সেই যুদ্ধটা থামিয়ে দিয়েছে। না আমাদের কোনো ফটো শেয়ার করতে হবে, কোনো ডকুমেন্ট শেয়ার করতে হবে, এমনকি লাইভ ফটো শেয়ার, যেটা ওপোর ডিভাইস আর iOS এর বিভিন্ন ডিভাইস, যেমন ট্যাবলেট, যেমন আইফোন, যেমন ম্যাক ওএস এ কম্পিউটার, ল্যাপটপ, সেগুলোতে অনায়াসে সবকিছু ট্রান্সফার করা যাচ্ছে। উপরে এই ফোনে NFC আছে, জাস্ট আইফোন বা iOS এর যে কোনো ডিভাইসে টাচ করলেই কানেক্ট হয়ে যাচ্ছে। এবং এইখানে একটা কথা বলতেই হচ্ছে যে অ্যাপেল যে লাস্ট আইফোন 16E লঞ্চ করেছিল, 16E তো যাই হোক, যেটা লঞ্চ করেছিল সেটা যে দামে লঞ্চ করেছিল এবং তাতে যা কিছু দিয়েছিল, সেখানে পাশে যদি ওপো রেনো 14 প্রো আমরা রাখি না, মোটামুটি কাছাকাছি দামের মধ্যে, তাহলে আকাশ পাতাল তফাৎ দেখা যাচ্ছে। আপনার কি মনে হয় এই ব্যাপারে? ওপো রেনো 14 প্রো বা ওপো রেনো 14, এই ফোন দুটো কতটা এগিয়ে আছে? কেমন লাগছে আপনার ফোন দুটো? এবং এই ফোনের ব্যাপারে আরো বিশদে জানতে হলে ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখান থেকে ক্লিক করে জেনে নেবেন। আজকের ভিডিও অবধি, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।